হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে। তাহলে লাস্ট ক্লাসে আমরা এই স্লাইডে ছিলাম যে চেজি ইকুয়েশন, এবং তোমরা চেজি ইকুয়েশন আগে পড়েছো। ভি ইকুয়াল সি স্কোয়ার রুট আর এস। সি হলো চেজি কনস্ট্যান্ট এবং সেটা ডিপেন্ড করে চ্যানেলের শেপ এবং সারফেসের উপরে। আর এবং এস আগে এক্সপ্লেন করা হয়েছে। আর হলো হাইড্রোলিক রেডিয়াস, এস হলো চ্যানেল বেড স্লোপ। এখন যদি ধরো কেনেডির যে ইকুয়েশন পড়ানো হলো, সেই ইকুয়েশনে যেটা মেনলি তোমাদেরকে বলা হয়েছিল যে আমাদের ওয়াই অ্যাসিউম করতে হবে। ওয়াই অ্যাসিউম করে ভি জিরোর ভ্যালু বের করতে হবে এবং সেই ভি জিরো পাওয়ার পরে যে ডিসচার্জ যেটা দেওয়া থাকবে, ডিসচার্জকে ভাগ দিলে সেখান থেকে আমরা চ্যানেল সেকশন পাবো এবং সেই চ্যানেল সেকশনের ভ্যালু নিয়ে আমরা ম্যানিংস ইকুয়েশন বা চেজি ইকুয়েশন বা কাটার্স ইকুয়েশন, যে ইকুয়েশন বলা থাকবে, যদি কোনো ইকুয়েশন বলা না থাকে তাহলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে আমরা সেখান থেকে অ্যাভারেজ ভেলোসিটি বের করব। অ্যাভারেজ ভেলোসিটি এবং সেই কেনেডির ভেলোসিটি ভি জিরো, এই দুটোকে মিলিয়ে দেখবো। যদি সমান হয়ে যায় তাহলে যে ভ্যালু ওয়াই এর অ্যাসুম করেছিল দ্যাট ইজ কারেক্ট। যদি সমান না হয় তাহলে ওয়াই এর নতুন ভ্যালু আবার ধরতে হবে, যে পুরো প্রসেস রিপিট করতে হবে এবং এই রিপিটেশন বা ট্রায়াল ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না ভি জিরো এবং ভি সমান হয়। তো এই হলো মনে করো যে ডিজাইন প্রসিডিওর অফ কেনেডি মেথড। তাহলে এখন যদি মনে করো যে আমরা কেনেডি মেথডের অঙ্ক করি, তাহলে দেখো অঙ্কতে বলা হচ্ছে ডিজাইন অ্যান ইরিগেশন চ্যানেল বা এনি চ্যানেল হতে পারে টু ক্যারি 50 কিউমেক্স অফ ডিসচার্জ, যেখানে কিউ এর ভ্যালু হলো 50 মিটার কিউব পার সেকেন্ড। The channel is to be laid at a slope of 1 in 4000. দেখো এটা কিন্তু নতুন টাইপের ভ্যালু, যে 1 in 4000 স্লোপ। তার মানে যদি মিটারে ধরো 4000 মিটারে 1 মিটার, যদি ফিটে ধরো 4000 ফিটে 1 ফিট, কিলোমিটারে ধরলে 4000 কিলোমিটারে 1 কিলোমিটার। দ্যাট মিনস 1 কে 4000 দিয়ে ভাগ দিলে যে নিউমেরিক্যাল ভ্যালু আসবে
দ্যাট ভ্যালু ইজ এস, হ্যাঁ, যেটা আমরা সংক্ষেপে তোমরা পড়ো যে এস ইকুয়াল টু সাপোজ 0.0016 লাইক দ্যাট। হ্যাঁ, তো এখানে যেটা হয়, কিন্তু এটা জাস্ট অন্যভাবে বলা আছে 1/4000। The critical velocity ratio for the soil, that means critical velocity ratio কেনেডি মেথডে সেটাকে এম দিয়ে আমরা ডিনোট করেছিলাম। এম এর ভ্যালু দেওয়া আছে 1.1। এখানে বলে দেওয়া আছে ইউজ কাটার্স রুগোসিটি কোএফিসিয়েন্ট অ্যাজ 0.023। এখানে দেখো কাটার্স, তার মানে কাটার ইকুয়েশন ব্যবহার করতে হবে। এতদিন যে রাফনেস কোএফিসিয়েন্ট যে টার্মটা শুনে আসছো, বা ম্যানিংস রাফনেস কোএফিসিয়েন্ট বা এনি রাফনেস কোএফিসিয়েন্ট এন ভ্যালু, এই এন কে অনেক সময় তার অন্য একটা নাম হলো রুগোসিটি কোএফিসিয়েন্ট। হ্যাঁ, রাফনেস রুগোসিটি কোএফিসিয়েন্ট, ফলে রাফনেস কোএফিসিয়েন্ট রুগোসিটি কোএফিসিয়েন্ট সেম, ফলে এটা নতুন নাম হলেও মনে রাখতে হবে যে একই ভ্যালু। তো যেহেতু এখানে কাটার্স এন বলা আছে 0.023, তার মানে এখানে কাটার্স ইকুয়েশনই ব্যবহার করতে হবে। এখন কেউ যদি ম্যানিংস ইকুয়েশন বা চেজি ইকুয়েশন বের করো, হয়তো অঙ্ক ধরো এমনিতে হবে, কাছাকাছি ভ্যালুই হয়তো আসবে, কিন্তু যেহেতু মেথড একটা উল্লেখ করে দিয়েছে, এই মেথড ফলো না করলে আসলে সেই অঙ্কতে কিন্তু নাম্বার পাবে না। যেহেতু এখানে মেথড উল্লেখ করে দেওয়া আছে, যে কাউকে যদি বলা হয় যে তুমি চট্টগ্রাম শহরে যাও, ও যদি চট্টগ্রাম শহরে না গিয়ে ও যদি কাপ্তাই যায়, তাহলে কি ওর পারপাস সার্ভ হবে? হবে না, কারণ তার কাজ ছিল চট্টগ্রাম শহরে, বাট সে ভুলে চলে গেছে কাপ্তাই। দ্যাট মিনস মিনিংলেস। হ্যাঁ, তো যে মেথড বলা থাকবে সেই মেথডেই আগাতে হবে। স্যার ওয়েটিং রুমে সম্ভবত অনেকে ওয়েট করতেছে। ঠিক আছে, দেখছি। হ্যালো, জি, আছি আলহামদুলিল্লাহ আছি। এই আগামী শনিবার? হ্যাঁ আসেন, আমরা ওখানে থাকবো। বাসা তো 1 তারিখ থেকে রেডি হওয়ার কথা, মানে কাল থেকে হিসাবে। হ্যাঁ, তো এটা আপনি আসেন, হয়তো হয়ে যাওয়ার কথা, 1-2 দিন হয়তো এদিক ওদিক হইতে পারে, বাট 1 তারিখ থেকে তো দেওয়ার কথা। হ্যাঁ, কিন্তু কষ্টকর মনে হয় হবে না, আপনি আসেন, দেখা যাক একটা ব্যবস্থা হবে। আচ্ছা জি, আচ্ছা জি, ভালো। তাহলে যেটা ধরো বলা হচ্ছিল যে কাটার্স ইকুয়েশনে ব্যবহার করতে হবে। এখানে কিউ এর ভ্যালু দেওয়া আছে 50 কিউমেক্স, এস এর ভ্যালু 1/4000, এম এর ভ্যালু 1.1 এবং কাটার্স এন 0.023। এখন আমরা যদি কেনেডি ইকুয়েশন ইউজ করি, তাহলে কেনেডি ইকুয়েশনে V0 equals 0.55 m y to the power 0.64। এটা ধরো গতকাল তোমাদেরকে পড়ানো হয়েছে। এখন যেটা বলা হয়েছিল যে এই ইকুয়েশনে y এর ভ্যালু অ্যাসিউম করতে হবে, তাহলে আমরা যদি অ্যাসিউম করি এখানে y ইকুয়ালস ধরো 2 মিটার, তো প্রথমে ধরো অ্যাজাম্পশনটা বুঝা মুশকিল যে আসলে কি ভ্যালু অ্যাসিউম করবে, বাট যে কোনো ভ্যালুই অ্যাসিউম করতে পারো, এটা নিয়ে কোনো মনে করো যে প্রবলেম হবে না। হয়তো ট্রায়াল 1-2টা বেশি লাগবে, কারণ একবার অ্যাজাম্পশনের পরেই ধারণা করতে পারবা যে আসলে ওয়াই এর ভ্যালু কেমন হবে। ফলে প্রথম ভ্যালুটা হয়তো একটু ডিফিকাল্ট, কিন্তু ডিফিকাল্ট হলেও যে কোনো ভ্যালু দেওয়া করলে কোনো সমস্যা নাই। তাহলে এখানে ধরো ওয়াই এর ভ্যালু 2 মিটার অ্যাসিউম করেছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস খেয়াল রাখবা যে যেহেতু এগুলো বাই ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তোমরা যেহেতু অনেকেই
ধরো তোমাদের ক্যালকুলেটরে হয়তো প্রোগ্রামিং আছে, প্রোগ্রামিং করে এক ট্রায়ালেই পুরা উত্তরটা দেখিয়ে দিও না। কারণ এক ট্রায়ালে উত্তর দেখাও না, এই কারণেই সেটাও কারেক্ট অ্যান্সার, যেহেতু তোমরা কয়েকবার ট্রায়াল দিয়েই হয়তো ফাইনাল ভ্যালুটা দিচ্ছ। অনেক সময় টিচার ভাবতে পারে যে এই ছেলে হয়তো কিভাবে একবারে করলো বা কেনই বা একবারে দেখালো, তাহলে সে কি কারো দেখে লিখে ফেললো কিনা, হ্যাঁ, এরকম মনে করো যে সন্দেহ হইতে পারে। এই জন্য তোমরা অ্যাটলিস্ট দুটো ট্রায়াল দিবা। হ্যাঁ, মানে একটা ট্রায়াল দিয়ে দেখাইবা ভেরিয়েশনটা, পরের ট্রায়ালে এক্সাক্ট উত্তর করলে কোনো অসুবিধা নাই। তাহলে তোমাদের খাতায় কম লিখতে হলো, শুধু ক্যালকুলেটারে টিপে টিপেই হয়তো অঙ্ক আগায় গেলা, কিন্তু অ্যাটলিস্ট দুটো ট্রায়াল কিন্তু দেখাবে, মানে এই জাতীয় অঙ্ক যদি পরীক্ষায় পড়ে। স্যার অনেকে ওয়েটিং এ বসে আছে, একটু অ্যাপ্রুভ করে দেওয়া যায় কিনা দেখেন। এদেরকে একটু তাড়াতাড়ি ঢুকতে বলবো, বুঝছো, কারণ এদের ইয়াটা স্লাইডের নিচে চাপা পড়ছে তো দেখা যায় না। হ্যাঁ, তো যাই হোক, এখানে ধরো ওয়ের ভ্যালু অ্যাসুম করা হলো 2 মিটার। তাহলে V0 এই ইকুয়েশনে, কেনেডি ইকুয়েশনে বসালে V0 এর ভ্যালু 0.942 মিটার পার সেকেন্ড। এখন বলা হয়েছিল যে ডিজাইন প্রসিডিওরে, এটা কিন্তু ডিজাইন শুরু হয়ে গেছে এখান থেকে। এই V0 দিয়ে এখন ক্রস সেকশনাল এরিয়া বের করো, কিউ এর ভ্যালু দেওয়া আছে, তাহলে কিউ কে V0 দিয়ে ভাগ দিলে 53.1 মিটার স্কোয়ার। এখানে দেখো যে এই অঙ্কটাতে অ্যাক্সিডেন্টালি কিছুই বলা নাই, বা বলতে পারো যে ভুল ক্রমেও হইতে পারে বা ইচ্ছা করেও হইতে পারে, যে চ্যানেলটা কোন ধরনের হবে, এটা কি রেক্ট্যাঙ্গুলার না ট্রাপিজয়েডাল না ভি টাইপ, সেটা কিন্তু বলা নাই। তো যেহেতু বলা নাই, যদি কোনো কারণে ধরো এরকম দেখো যে বলা নাই, তাহলে তো যে কোনো চ্যানেল ডিজাইন করলেই হবে। কিন্তু যদি বলে দেওয়া যায় যে ডিজাইন ট্রাপিজয়েডাল চ্যানেল, এখানে ইরিগেশন না বলে ডিজাইন এ ট্রাপিজয়েডাল চ্যানেল, এবং এত ডিসচার্জ, তার চ্যানেল স্লোপ দেওয়া হলো, সাইড স্লোপের ভ্যালু দিয়ে দিল, তখন কিন্তু ট্রাপিজয়েডালি ডিজাইন করতে হবে। তাহলে এখানে মনে করো যে এ কিউ ওভার V0 53.1 মিটার স্কোয়ার। এখন এখানে মনে করো যে অঙ্কের সলিউশনে এসে অ্যাসুম করা হয়েছে যে না, চ্যানেলটা ট্রাপিজয়েডাল চ্যানেল। যে এটা ট্রাপিজয়েডাল চ্যানেল এবং তার সাইড স্লোপ ধরেছে 1/2 হাফ হরিজন্টাল 1 ভার্টিক্যাল। তো এখানে হাফ ধরো হরিজন্টাল 1 ভার্টিক্যাল ধরে এ সমান আমরা জানি B প্লাস ZY ইন্টু ওয়াই দিয়ে এর ভ্যালু যে একটু আগে পেয়ে গেছো, তাহলে এখান থেকে বি এর ভ্যালু আসতেছে 25.55 মিটার। এই চ্যানেলের ওয়েটেড পেরিমিটার সমান B প্লাস 2y ইন্টু ধরো স্কোয়ার রুট 1 প্লাস জেড স্কোয়ার, এবং সে ভ্যালুতে যদি বসাও তাহলে এখানে পি এর ভ্যালু আসতেছে 30.03 ওয়েটেড পেরিমিটারের ভ্যালু, এবং হাইড্রোলিক রেডিয়াস আর ইকুয়ালস এ ওভার পি, এটা আসতেছে 1.77। তাহলে এখান থেকে মনে করো যে তোমরা চ্যানেল প্রপার্টি পেয়ে গেলে, হ্যাঁ, বা চ্যানেল ক্রস সেকশন ধরো পাওয়া গেল।
তাহলে যেহেতু মনে করো যে চ্যানেল ক্রস সেকশন পাওয়া গেল, তাহলে এখন যেহেতু কাটার্স ইকুয়েশনে ব্যবহার করতে বলেছে, তাহলে কাটার্স ইকুয়েশন থেকে ভেলোসিটি বের করো, অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে এইটা হলো কাটার্স ইকুয়েশন। তাহলে কাটার্স এন এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করলাম, এস এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এই ইকুয়েশনটাই মনে করো যে এখানে একটু মুখস্থ করা লাগবে, কারণ এটা একটু কমপ্লেক্স টাইপের ইকুয়েশন, বাট এটা খুব সহজও একদিক দিয়ে। বেসিক্যালি এই টার্মটা মুখস্থ রাখতে হবে, 23 প্লাস 0.00155 ওভার এস। হ্যাঁ, তো এই টার্মটুকু কিন্তু নিচেও আছে, বোথ নিউমারেটর এবং ডিনোমিনেটরে। ফলে দেখতে একটু কঠিন মনে হলেও আসলে এই পার্টটুকু মুখস্থ রাখা কঠিনের কিছু না। আসলে দেখা যাচ্ছে যে ভি এর ভ্যালু আসতেছে 1.016 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো ডিজাইন প্রসিডিওরে যেটা বলা হয়েছিল যে ভি এবং V0 উইল বি ইকুয়াল, তাহলেই যে ওয়াই অ্যাসিউম করা হয় দ্যাট ওয়াই ইজ কারেক্ট। কিন্তু এখানে দেখো ভিটা কাটার্স ইকুয়েশন থেকে আসলো 1.016, কেনেডি ইকুয়েশনের ভ্যালু ছিল 0.942, দ্যাট মিনস দ্যাট ভি এবং V0 এই ভ্যালু দুটো আলাদা। এখানে ভি গ্রেটার V0 এতটুকু না লিখলেও অসুবিধা নেই, বাট ভি এবং V0 যে সেম না সেটা তো আমরা ধরো দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু সেম না, দ্যাট মিনস আমাদের ট্রায়াল দিতে হবে, হ্যাঁ, যে এখনো ভ্যালু সমান হয়নি। তাহলে এখন নেক্সট ট্রায়াল। তাহলে এখানে দেখো যে এখন ভ্যালুটা বৃদ্ধি ভ্যালু ধরবে না নিচের ভ্যালু ধরবে। তাহলে এখানে যেহেতু ভ্যালু বেড়ে গেছে, আগে যে ওয়াই ধরেছিল এই ওয়াই ধরে যেহেতু ভ্যালু কম, তাহলে এর পরের ভ্যালু হয়তো এর থেকেও একটু বাড়বে বা এরকমই থাকবে। অ্যাটলিস্ট এরকম ভ্যালু করতে যে ওয়াই লাগবে সেই ওয়াই কেনেডি ইকুয়েশনে দিতে হবে। দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু বাড়াতে হবে, যে ওয়াই এর ভ্যালু বাড়াতে হবে। ফলে এখানে কিন্তু বুঝতে পারবে যে ওয়াই এর ভ্যালু বাড়াতে হবে না কমাতে হবে। এখন দেখো যে ওয়াই এর ভ্যালু বাড়াতে হবে, তো ওয়াই এর ভ্যালু এখন কতটুকু বাড়াবে সেটা হলো আবার বিবেচ্য বিষয়। এবং এটা যখন কয়েকটা অঙ্ক যখন কয়েকবার প্র্যাকটিস করবে তখন তোমাদের ধারণা হয়ে যাবে যে কি ধরনের ভ্যালু বাড়ালে সেটা এক্সাক্ট ভ্যালু আসবে। এরপরে মনে করো যে যেহেতু বাড়াতে হবে আমরা দেখলাম, তাহলে এরপরে বলা হচ্ছে যে ইউজ 3 মিটার ডেপথ। হ্যাঁ, সেকেন্ড ট্রায়ালে অ্যাসুম করা হলো 3 মিটার ডেপথ। এখন 3 মিটার ডেপথ ধরে পুরো প্রসেসটাকে রিপিট করা। তাহলে 3 মিটার ডেপথ ধরে এখানে V0 এর ভ্যালু আসলো 1.22 মিটার পার সেকেন্ড। তাহলে ক্রস সেকশনাল এরিয়া আবার সেই এতে গিয়ে ধরো এখন কেনেডি ইকুয়েশন থেকে এটা পেলে, আর কাটার্স ইকুয়েশন থেকে ভি এর ভ্যালু এখানে এসে ধরো 1.16 হলো। তাহলে এখন যেহেতু এটা 1.16, এখানে 3 মিটার ধরে পেয়েছে 1.22, স্টিল নট সেম। দ্যাট মিনস এই ভ্যালুটা একটু বেশি ধরা হয়ে গেছে। তাহলে এখন এই ভ্যালু একটু কমাতে হবে। একটু যদি কমাতে হয়, এর পরের ভ্যালু ধরো 2.5 মিটার। তো 2.5 মিটার এখন যদি অ্যাসিউম করো, তাহলে V0 1.087 মিটার পার সেকেন্ড। এবং এভাবে ধরো কাটার্স ইকুয়েশনে এখন যদি আসো, এখানে এসে দেখা যাচ্ছে যে দ্যাট ইজ 1.1, এখনো মিলে নাই। তাহলে এটা যেহেতু কম, এটা যেহেতু বেশি হয়ে গেছে, আর একটু বাড়াতে হবে। এখন বলা হচ্ছে যে ইউজ 2.7 মিটার। 2.7 মিটার হলে V0 1.147 মিটার পার সেকেন্ড এবং কাটার্স ইকুয়েশনের ভি ধরো 1.148 মিটার পার সেকেন্ড। নাও 1.148, 1.147 আমরা অ্যাপ্রক্সিমেটলি কি সেম ধরতে পারি, মানে থার্ড ডিজিটে গিয়ে ডেসিমালে গিয়ে
ভ্যারি করছে বা 2 ডেসিমাল পর্যন্ত ভ্যালু মিলে গেছে। অতএব যদি ধরো 2 ডেসিমালও না মিলে, যদি অ্যাটলিস্ট একটা ডেসিমালও যদি মিলে, তাহলেও মনে করো যে 8 ট্রায়াল না দিলেও খুব একটা মনে করো যে মার্কসের হেরফের হবে না, হয়তো 1 মার্কস কম পাবা। অন্যদের কেউ ফুল মার্কস পেলে হয়তো আরেকজনে 1 মার্ক কম পাবে, কিন্তু ওই পর্যন্ত ট্রায়াল অ্যাটলিস্ট দিতে হবে। তাহলে এখানে ধরো 3 ডেসিমালে গিয়ে ভ্যালু মিলে নাই, তাহলে আমরা ধরে নিতে পারি 1.48 আর 1.147 সেম ভ্যালু ধরে আমরা এখন ডেপথ পেয়ে গেলাম 2.7 মিটার। এটাই হলো ফাইনাল ডেপথ, এবং এটার কারণে যে ক্রস সেকশনাল এরিয়া, যে বেজ উইড, এইগুলো যে ভ্যালু, দ্যাট ইজ দি ফাইনাল ভ্যালু। এবং এখানে চ্যানেল ডিজাইন শেষ। এখানে ফ্রিবোর্ডের টার্মটা নাই, কেউ ইচ্ছা করলে ফ্রিবোর্ড ডিজাইন করে দেখাইতে পারো, কেউ ইচ্ছা করলে ফ্রিবোর্ডের ভ্যালু নাও দিতে পারো। তো তোমাদের কাছে অঙ্ক ক্লিয়ার? এটা অঙ্ক বুঝতে পারছো তোমরা? এটা না কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো। অঙ্ক বুঝেছ? থামো। গরম পানি দিয়ে কয়েক বোতল পানি দিয়ে আরেকটা নিয়ে আগে গরম পানিটা দিয়ে যাও, খাবার করে দাও। বুঝছো তোমরা অঙ্ক? অঙ্ক বুঝতে পেরেছ? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন নাই? স্যার বলো। স্যার এই যে ভিটা, এটা স্যার প্রতিবার আলাদা হচ্ছে কেন? যে স্যার মানে মেইন যে ভিটা, এই যে একবার 1.1 আসলো, একবার 1.148 আসলো, মেইন মানে এই ভি জি স্যার। জিরো? না স্যার, এই ভিটা। এই ভিটা ধরো বারবার কেন আসতেছে চেঞ্জ? যেহেতু আগে আমরা ওয়াই চেঞ্জ ভ্যালু ধরেছি, তো ওয়াই যদি চেঞ্জ ভ্যালু ধরো, তাহলে ওয়াই চেঞ্জ ভ্যালু ধরলে চ্যানেলের ক্রস সেকশনাল এরিয়া, তার ওয়েটেড পেরিমিটার, তার আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। তো আর এর ভ্যালু চেঞ্জ হলে কাটার্স ইকুয়েশনে যেহেতু এন আছে, স্কোয়ার রুট আর এস আছে, তাই না? এন যেহেতু ফিক্সড, বাট স্কোয়ার রুট আর এস, আর এবং এস তো ফিক্সড আছে, যেহেতু আর চেঞ্জ হয়ে যাচ্ছে, এর জন্য ভিও তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে যতবার ওয়াই করবা ততবারই কি হবে? ভিজিও চেঞ্জ হবে, ভিও চেঞ্জ হবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত ওয়াই চেঞ্জ করতে হবে যতক্ষণ না ভি এবং ভি0 সমান হয়। আর স্যার স্লোপের বিষয়টা স্যার একটু বললেন, কারণ স্যার আমরা ইনিশিয়ালি তো স্যার অ্যাজিউম করে নিছি যে মানে হাফ। তো স্যার কেউ যদি স্লোপটা 1 ধরে, তাহলে স্যার সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? কোনটা স্লোপ? জি স্যার, স্লোপ তো প্রশ্নে দেওয়া ছিল না। এই যে মানে ট্রাপিজয়েড যে স্লোপ না, সেটা তো প্রশ্নে দেওয়া ছিল না। হ্যাঁ, সেটা তো ধরো দেওয়া ছিল না, কিন্তু বেড স্লোপ এখানে দেওয়া ছিল, ঠিক আছে, 1/4000। শুধু সাইড স্লোপ দেওয়া নাই, বুঝছো? তো যেহেতু সাইড স্লোপ দেওয়া নাই, এখানে ট্রাপিজয়েডাল চ্যানেলও বলা নাই, এই ক্ষেত্রে
তোমরা যেটা করতে পারো যে কেউ যদি ইভেন রেক্টাঙ্গুলার চ্যানেলও ডিজাইন করে তার অঙ্ক কিন্তু কারেক্ট, যেহেতু কিছু বলা নাই। কিন্তু এই ক্ষেত্রে মনে করো যে অ্যাসিউম করেছে এখানে এসে হাফ হরিজন্টাল ইজ টু 1 ভার্টিক্যাল। কেউ যদি এটা 1:1 ধরো, কেউ যদি 2:1 ধরো, তার ফ্রিডম আছে, বুঝছো ব্যাপারটা? কারণ যেহেতু কিছু বলা নাই, ফলে এক একজনের উত্তর তখন এক এক রকম হবে, তাতে কোনো যায় আসে না। কিন্তু তার ভি এবং V0 যতক্ষণ সেম না হবে ততক্ষণ পর্যন্ত ওয়াই ট্রায়াল দিয়ে যাইতে হবে, অ্যাসিউম করতে হবে। এটাই হলো এখানে বিবেচ্য বিষয়। ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। আর স্যার একটু এই স্লাইডটা একটু দিয়ে দেন স্যার, আমরা এই বইটা আর কি পাচ্ছি না। হ্যাঁ, দিয়ে দেবো দেখি, হয়তো আজকেই দিয়ে দেবো। আমি আসলে কয়েকদিন থেকে প্রচন্ড রকমের ব্যস্তও ছিলাম, কয়েকদিন ঠিক না, আসলে প্রায় 2-3 সপ্তাহ। তো যার কারণে তোমাদের 2-1টা ক্লাসও আমি টাইমলি নিতে পারিনি। তো আশা করি আল্লাহর রহমতে এখন হয়তো ব্যস্ততা একটু কমবে, আর হয়তো সমস্যা হবে না। দেখি তোমাদেরকে আজকে পারলে আজকে, আর না হয় রোববারের দিকে স্লাইড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার তোমাদের কাছে? এটার উপরে বেজ করে তোমাদের আর একটা অঙ্ক আছে, তোমরা এটা প্র্যাকটিস করবা। ডিজাইন অ্যান্ড ইরিগেশন চ্যানেল টু ক্যারি 40 কিউমেক্স অফ ডিসচার্জ। এখন যদি ডিসচার্জ চেঞ্জ করা হয় উইথ B/D বেজ উইথ টু ডেপথ রেশিও অ্যাজ 2.5। হ্যাঁ, এখানে ধরো একটু চেঞ্জ করে দেওয়া আছে। বি এবং বি হলো ডেপথ, যেটাকে আমরা ওয়াই বলতেছি, সেটা 2.5। দ্যাট মিনস ওয়াই যেটা হবে তার 2.5 টাইমস হবে বি। ফলে যখন চ্যানেল সেকশন ফিক্সড করতে যাবা বি এর ভ্যালু, তখন ওইভাবেই চিন্তা করতে হবে। দি ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও ইজ 1। দ্যাট মিনস এম এর ভ্যালু এখানে 1 দেওয়া আছে। অ্যাসিউম এ সুইটেবল ভ্যালু অফ কাটাস রুগোসিটি কোএফিসিয়েন্ট। এখানে দেখো যে এন এর ভ্যালুও দেওয়া নাই। তাহলে যেহেতু এন এর ভ্যালু দেওয়া নাই, তাহলে তোমাদের এন এর ভ্যালু অ্যাসিউম করতে হবে। and use Kennedy's method। হ্যাঁ, তাহলে এখানে কাটার্স মেথড আর কেনেডি মেথড নিয়েই এই অঙ্কটা ধরো করতে হবে। এখানে আরো অনেক কিছু ভ্যালুই দেওয়া নাই। ইভেন এখানে সাইড স্লোপের ভ্যালু দেওয়া নাই, এখানে বেড স্লোপের ভ্যালু দেওয়া নাই। তার মানে বেসিক্যালি সবকিছুই একটা ভ্যালু অ্যাসিউম করে নিতে হবে, এবং এই অ্যাসিউম ভ্যালুগুলো সেভাবেই করবে যেন সেটা রিয়ালিটির সাথে মিল থাকে। স্যার বেড স্লোপটা? হ্যাঁ, বেড স্লোপ যদি কিছু বলা থাকে, সাধারণত বেড স্লোপের ভ্যালু হয় 0.0016। হ্যাঁ, এরকম ভ্যালু আমরা চুজ করি। তো এখানে কিছুই দেওয়া নেই, তো তোমাদের সেভাবে আগাইতে হবে। কিন্তু তোমরা হয়তো এই জাতীয় অঙ্ক যদি পরীক্ষায় থাকে, তাহলে তোমাদেরকে দেওয়া থাকবে, বুঝছো, ভ্যালু দেওয়া থাকবে, তোমাদেরকে এত বিপদে হয়তো ফেলা হবে না। দোস্ত, আসসালামু আলাইকুম। ফলে তোমাদেরকে মনে হয় এত বিপদে ফেলা হবে না। পরীক্ষায় অঙ্ক থাকলে তোমাদেরকে সবকিছুই ভ্যালু দিয়ে দেওয়া হবে, বুঝছো। কিন্তু এগুলো এভাবে দেওয়া আছে যে তোমরা জানো নিজেরা কিছু অ্যাসুম করে করে আগাইতে পারো। তাহলে কেনেডি মেথড মনে করো যে শেষ হলো। আমার একটা কল আসছে, একটু কলটা করে আবার ঢুকতেছি।
বন্ধু আসসালামু আলাইকুম। এই যে ক্লাস নিতেছিলাম, হ্যাঁ বলো, নিতেছি না, শেষ না, ক্লাস নিতেছি, বলো তারপর অনলাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে 12টার দিকে শেষ হবে, মানে 2 পিরিয়ড তো। তারপরে কথা বলবো। ওকে। হ্যাঁ, তাহলে ধরো এখন পর্যন্ত আমাদের কেনেডি ইকুয়েশন শেষ হলো। তো আর একটা ছিল যে চ্যানেল ডিজাইন বাই লেসি মেথড। তো এখন যদি আমরা লেসি মেথড ডিসকাস করি, তাহলে লেসি ডিজাইন চ্যানেল, তো লেসির যে রিজাইম চ্যানেল, দ্যাট রিজাইম চ্যানেল এবং কেনেডির রিজাইম চ্যানেলের মধ্যে ডেফিনেশনের কিছু বেশ কম আছে, যেটা তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম। সায়েন্টিস্ট টু সায়েন্টিস্ট বিভিন্নভাবে চিন্তা করেছে, কিন্তু তারা সব জায়গায় একমত যে চ্যানেলে কোনো স্কাওয়ারিং বা সিল্টেশন হবে না, এই জিনিসটা সবাই এগ্রি করেছে। বাট এক একজন এক এক ধরনের এটাকে মিনিংয়ে নিয়ে আসছেন। তাহলে কেনেডিতে ছিল যে নন সিল্টিং, নন স্কাওয়ারিং, বাট লেসি কেম আউট উইথ দি স্টেটমেন্ট দ্যাট ইভেন এ চ্যানেল শোয়িং নো সিল্টিং, নো স্কাওয়ারিং মে অ্যাকচুয়ালি নট বি ইন রিজাইন। কেনেডি যে অ্যাজাম্পশন, সেখানে এখন লেসি বলতেছে যে ওই অবস্থাতে ইট নট বি ইন রিজাইন, এবং সে এটার উপরে বেজ করে রিজাইন কন্ডিশন গুলোকে মোট 3টা মনে করো যে ভাগে ভাগ করেছে। একটা বলতেছে যে টু রিজাইন, ইনিশিয়াল রিজাইন এবং ফাইনাল রিজাইন। দেখো যে রিজাইনকে বেসিক্যালি 3 ভাগ করা হয়েছে, যে টু রিজাইন, ইনিশিয়াল রিজাইন এবং ফাইনাল রিজাইন। এবং বলা হচ্ছে যে a channel which is under initial regime is not a channel in regime, though outwardly it appears to be in regime as there is no silting or scouring. তাহলে দেখো এই নো সিল্টিং নর স্কাওয়ারিং, এটা ছিল কেনেডির ইকুয়েশন, মানে অ্যাজাম্পশন। তাহলে নো সিল্টিং নো স্কাওয়ারিং হলে কেনেডির রিজাইম চ্যানেলটা বলতে পারো যে কিছুটা ইনিশিয়াল রিজাইমের মধ্যে পড়ে। বাট স্টিল লেসি বলতেছে যে না, নো সিল্টিং নো স্কাওয়ারিং হলে সেটা ইভেন এটাকে ইনিশিয়াল রিজাইমও বলা যাবে না। এবং এতে করে বলতেছে যে রিজাইম থিওরি ইজ নট অ্যাপ্লিকেবল টু সাচ চ্যানেলস, so his theory is therefore applicable only to those channels which are either in regime, to regime or in final regime. তার মানে রিজাইম চ্যানেল বলতে গেলে এটাকে অ্যাটলিস্ট টু রিজাইম বা ফাইনাল রিজাইমে আসতে হবে। তো এটা আসতে গিয়ে এখন টু রিজাইম কতটুকু পর্যন্ত আমরা ধরবো আর ফাইনাল রিজাইম কতটুকু ধরবো, সেগুলোর উপরে মনে করো যে আবার তার এক্সপ্লানেশন আছে। তো টু রিজাইমের ক্ষেত্রে বলা হচ্ছে যে এ চ্যানেল শ্যাল বি ইন রিজাইম ইফ দেয়ার ইজ neither silting nor scouring. For this condition to be satisfied, the silt load entering the channel must be carried through by the channel section. এই জিনিসগুলো কিন্তু কেনেডিও বলছে যে সিল্টগুলো আন্ডার সাসপেনশনে থাকবে। হ্যাঁ, বাট ডেফিনেশন এক একজন এক এক রকমের বা এক্সপ্লানেশনটা দিয়েছে। Moreover, there can be only one channel section and one bed slope at which a channel carrying a given discharge and a particular quantum and type of silt would be in regime. ফলে এই জিনিসগুলো দেখো, সে যদিও বলতেছে একই সেকশন, তো সে যদিও চ্যানেল সেকশনের সাথে কথা বলে নাই, বাট সে সিল্টেরও কথা বলেছে যে যে সিল্ট ঢুকবে সেটা সাসপেনশনে থাকবে। ফলে এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি একই রকমেরই, হ্যাঁ, বাট এক একজন এক একভাবে আসলে ডিফাইন করেছেন।
Hence, an artificial constructed channel having a certain fixed section and a certain fixed slope can have in regime only if the following conditions are satisfied. তো এখানে কন্ডিশন সে একটু বেশি ধরেছে, বলা হচ্ছে ডিসচার্জ ইজ কনস্ট্যান্ট, ফলে কেনেডি ডিসচার্জের ব্যাপারে কিছু বলেনি, ফ্লো ইজ ইউনিফর্ম, সে ফ্লোর ব্যাপারে কিছু বলেনি, সিল্ড চার্জ ইজ কনস্ট্যান্ট, সেখানে সিল্ড চার্জ কেনেডি বলেছে, দি অ্যামাউন্ট অফ সিল্ড ইজ কনস্ট্যান্ট, দ্যাট মিনস এটাও সে বলছে, সিল্ড গ্রেড ইজ কনস্ট্যান্ট, ও সিল্ড গ্রেডেরও কথা বলেছে, দি টাইপ অ্যান্ড সাইজ অফ সিল্ড ইজ অলওয়েজ দি সেম, and the channel is flowing through a material which can be scoured as easily as it can be deposited. তো এটুকু সে বলে নাই যে যেটা ধরো ডিপোজিট হবে সেটা সাথে সাথে স্কোরিং হয়ে চলে যাবে, এই কথাগুলি শুধু বলে নেই। বাট বেসিক্যালি জিনিসগুলো কিন্তু একই টাইপের, সে ডিসচার্জ আর ফ্লোর কথাটা বলে নাই, শুধু ভেলোসিটি বলছে যে ভেলোসিটিটা এমন হয়তো হবে যেন সে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। তো বেসিক্যালি জিনিসগুলো কিন্তু একই রকম, বাট এক একজনের অ্যাজাম্পশন এক এক রকম। অ্যান্ড ইজ অফ দি সেম গ্রেড অ্যাজ ইজ ট্রান্সপোর্টেড, একই টাইপেরই গ্রেড, কিন্তু এটা তো ধরো কোনোভাবেই হবে না, সিল টাইপ ভিন্ন ভিন্ন হইতে পারে, বিভিন্ন মিক্সচার হইতে পারে। So hence a design channel serving into design is the above conditions are satisfied, but in practice all these conditions can never be satisfied, and therefore artificial channels can never be into regime. They can either be in initial regime or final regime. তো এখন বলা হচ্ছে যে what is final regime? If there is no resistance from the sides, side বলতে channel side, and all the variables such as perimeter, depth, slope, etc. are equally free to vary and finally get adjusted according to discharge and seal grade, and then the channel is said to have achieved permanent stability called final regime. তো আসল কথা হলো যে নো সিল্টিং, নন স্কাওয়ারিং হতেই হবে, হওয়ার পরে যদি তার ক্রস সেকশন, তার স্লোপ, তার জিওমেট্রি এগুলোতে যদি কোনো ধরনের আসলে চেঞ্জ না আসে, তাহলে সেটাকে বলা হচ্ছে যে ধরো ফাইনাল রিজাইন। দ্যাট মিনস এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ চ্যানেল উইদাউট এনি সিল্টিং অর স্কাওয়ারিং। তো এটা কিন্তু যে কোনো চ্যানেলের ক্ষেত্রেই ঘটে, মানে ইনিশিয়ালি চ্যানেলে কিছু বা ট্রানজিশনালি চেঞ্জ হয়, হওয়ার পরে সে অটোমেটিক্যালি একটা ফাইনাল স্টেজে আসে, আসার পরে হয়তো দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার রিচে, ইভেন আরবেন চ্যানেলেরও বা ন্যাচারাল চ্যানেলেরও কোনো একটা পার্টিকুলার চ্যানেল রিচে হয়তো কোনো সিলটেশন বা মনে করো যে স্কাওয়ারিং হয় না। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সিলটেশন বা স্কাওয়ারিং একেবারে যে হবে না এই গ্যারান্টি অ্যাটলিস্ট ন্যাচারাল চ্যানেলের ক্ষেত্রে নাই, বাট আমাদের দেখতে হবে যে ওই চেঞ্জের কারণে যে মাইনর চেঞ্জ হবে, সেই মাইনর চেঞ্জের কারণে চ্যানেলের স্টেবিলিটির যেন কোনো হ্যাম্পার না হয়। যদি কোনো স্টেবিলিটির কোনো হ্যাম্পার না হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে দ্যাট ইজ অলসো রিজাইন চ্যানেল, অলদো দেয়ার ইজ লিটল বিট স্কাওয়ারিং অর ধরো সিলটেশন। Regime theory is applicable to such channel only and not to all regime channels as was envisaged by Kennedy. তো বেসিক্যালি দেখা গেল যে এখন কেনেডি এবং ধরো লেসি এই দুজনের কনসিডারেশন গুলো ভিন্ন হলেও, এক্সপ্লানেশন হলেও, আসলে বেসিক্যালি জিনিসগুলো একই, যে চ্যানেলে যদি কোনো ধরনের স্কাওয়ারিং এবং সিলটেশন না হয় তাহলেই সেটা আসলে রিজাইন চ্যানেলই হবে, যদি এক একজন এক একভাবে এক্সপ্লেন করেছে। তাহলে এই গেল মনে করো যে লেসির রিজাইন চ্যানেল। এখন লেসির ডিজাইন প্রসিডিওর আর কেনেডির ডিজাইন প্রসিডিওর আলাদা। তো কেনেডি একটা সিম্পল ইকুয়েশন দিয়েছিল, দিয়ে বলছিল এখানের V0টা চ্যানেলের অ্যাভারেজ ভেলোসিটির সমান হইতে হবে, এবং সমান হয়ে গেলেই দ্যাট ইজ কারেক্ট।
লেসি মনে করো যে কিছু ইকুয়েশন দিয়ে দিয়েছে, এখানে ট্রায়াল আর দিতে হবে না, এখান থেকে ডাইরেক্ট মনে করো যে ভ্যালু বের হয়ে আসবে, মানে ডাইরেক্ট ইকুয়েশন। তো যেমন এখন যদি আমরা লেসি ডিজাইন যদি ফলো করি, তাহলে দেখো ক্যালকুলেট দি ভেলোসিটি ফ্রম ইকুয়েশন লেসির ভি কিউ এফ স্কোয়ার ওভার 140 টু দি পাওয়ার 1/6। হ্যাঁ, তাহলে ভি এর ভ্যালু এখানে কি এফ স্কোয়ার ওভার 140 টু দি পাওয়ার 1/6 মিটার পার সেকেন্ড। তো এখানে কিউ হলো ডিসচার্জ ইন মিটার কিউব পার সেকেন্ড, এবং এখানে একটা দেখো এফ আছে, এফ বলা হয় সিল ফ্যাক্টর, এবং সিল ফ্যাক্টরের ইকুয়েশন হলো 1.76 স্কোয়ার রুট ডিএমএম। এই ডিএমএম হলো ডায়ামিটার, এভারেজ ডায়ামিটার অফ সিল পার্টিকেলস, হ্যাঁ, বা পানির সাথে যে সিল পার্টিকেলস গুলো থাকবে সেই পার্টিকেলস গুলোর এভারেজ ডায়ামিটার। তাহলে এই এভারেজ ডায়ামিটার যেটা ডিএমএম, এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে সিলটেশন গুলো হবে সেই সিলটেশন গুলো ওখান থেকে ডিপোজিশন ম্যাটেরিয়ালস কালেক্ট করে ল্যাবরেটরিতে নিয়ে সিপ অ্যানালিসিস করে সেখান থেকে মনে করো যে গ্রেডিং কার্ভ করে ডিএমএম এর ভ্যালুটা বের করতে হবে, যে হোয়াট ইজ দি অ্যাভারেজ ভ্যালু। তাহলে এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বা তোমাদের ছাত্র হিসাবে হয়তো ভ্যালুটা দিয়ে দেওয়া থাকবে, বাট প্র্যাকটিক্যালি যদি এই ডিএমএম বের করতে চাও তাহলে যেটা করতে হবে, যেমন মনে করো যে কোনো নদীতে সিলটেশন হয়েছে, তাহলে যে সিলটেশন গুলো হয়েছে ওখান থেকে মানে তার আপ স্ট্রিম ডাউন স্ট্রিম মধ্যের পার্ট, হ্যাঁ, কত বড় এরিয়া নিয়ে সিলটেশন হয়েছে সেটার উপরে বেজ করে ডিফারেন্ট প্লেস থেকে স্যাম্পল কালেক্ট করে সেখান থেকে মনে করো যে সেপারেট সিপ অ্যানালিসিস করে অথবা সবগুলোকে মিক্সচার করে ভালো মতো সিপ অ্যানালিসিস করে গ্রেডেশন কার্ভ করে কিন্তু ডিএমএম বের করতে হবে। ফলে প্র্যাকটিক্যালি একটু ডিফিকাল্টি আছে। তো এখন মনে করো যে তোমাদের ছাত্রর ক্ষেত্রে হয়তো ডিএমএম এর ভ্যালু দেওয়া থাকবে, বা অনেক সময় সরাসরি সিল ফ্যাক্টরেরও ভ্যালু দেওয়া থাকতে পারে, যে এফ এর ভ্যালুই দিয়ে দেওয়া আছে একটা ভ্যালু। তো এটা হলো অ্যাভারেজ পার্টিকেল সাইজ ইন মিলিমিটার ডিএমএম, এবং এটার ভ্যালু দেওয়া আছে যে ভ্যালুজ অফ পার্টিকেল সাইজ ডিএমএম ফর ভেরিয়াস টাইপস অফ অ্যালুভিয়াল ম্যাটেরিয়ালস। এবং এখানে বলা হচ্ছে যে সিল্টের টাইপ যদি ভেরি ফাইন হয় 0.05 থেকে 0.08, ফাইন হলে 0.12, মিডিয়াম হলে 0.16, স্ট্যান্ডার্ড হলে 0.32, স্যান্ড যদি মিডিয়াম টাইপের হয় 0.51, কোর্স স্যান্ড হলে 0.73, বা ভেরিয়ান স্যান্ড মানে কোর্স স্যান্ড প্লাস আর একটু মনে করো যে ছোট ছোট স্টোন চিপস, এরকম মধ্যে ধরো ফাইন হলে 0.89, মিডিয়াম হলে 1.29, কোর্স হলে 2.42, গ্রাভেল যদি মিডিয়াম সাইজের হয় 7.28, হেভি হলে ধরো 26.1, বোল্ডার্স যদি হয় স্মল হলে 50.1, মিডিয়াম হলে 72.5, লার্জ হলে 188.8। ফলে এখান থেকে আমরা একটা জিনিসই ধারণা করতে পারতেছি যে ম্যাটেরিয়ালসের সাইজ যতই বড় হবে সিল্টের সাইজ ডিএমএও অবশ্যই বড়ই হবে, এখানে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তো এই ভ্যালুগুলো তোমাদের মুখস্থ করার দরকার নাই, সাধারণত এই ভ্যালু অঙ্কে দেওয়া থাকবে। আর যদি প্র্যাকটিক্যালি বা কেউ যদি রিসার্চ পারপাসে যদি মনে করো যে কাজ করো, ইন দ্যাট কেস যেখানে
হয়তো লেসি মেথড ইউজ করবে, ওইখানে যে সিল পার্টিকেল গুলো রিভার বেডে আছে বা ব্যাংকে আছে সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে ল্যাবরেটরিতে টেস্ট করে যে ভ্যালু ডিএমএম পাবা দ্যাট ভ্যালু ইজ ফাইনাল। তো এই হলো মনে করো যে ইয়ে। তো আমার মনে হয় আজকে যেহেতু এই চ্যাপ্টার শেষ হবে না, তাহলে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপটি পড়িয়ে একটা অঙ্ক করিয়ে ধরো শেষ করে দেব। স্যার এটাই কি আমাদের লাস্ট চ্যাপ্টার সিলেবাসের? তোমাদের কি ইয়ে পড়ানো হয়েছে স্পিলওয়ে? জি স্যার, এটা আয়েশা ম্যাডাম। হ্যাঁ, তো স্পিলওয়ে যদি হয়ে যায় আর সে যদি এখন হাইড্রোলিক জাম্প যদি পড়াইতে থাকে তাহলে তো এটাই বোধহয় লাস্ট চ্যাপ্টার। কিন্তু তোমাদের আর একটা ক্লাস বাকি আছে, সেটা হলো গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো। আর একদিন একটু পড়াইলে তোমাদের বাকিটুকু ক্লিয়ার হবে, যেটুকু ইনকমপ্লিট আছে। এরপরে ধরো সিলেবাস আবার দেখবো যে কোনোটা বাদ পড়লো কিনা। হ্যাঁ, যদি কোনোটা বাদ পড়ে সেটা আবার পড়িয়ে দেব। তবে মনে হয় যে ও যদি স্পিলওয়েও পড়িয়ে থাকে তাহলে এটাই মনে হয় লাস্ট চ্যাপ্টার।